ভাইরা মারা গেছে, আপনি বিশ্বাস করেন এই যে আপনি দেখেন এই যে এই জায়গায় লাশগুলো নিয়ে এসে রাখা ছিল, এদের শুধু হাড়গোড় ছাড়া কিচ্ছু ছিল না, কোনো মুখের কোনো শ্রী ছিল না, এদের এদের শুধু হাড় নিয়েগুলা জোড়ায় জোড়ায় নিয়ে আসছি আমরা। রাজারবাগ এখানে একটি লেকের এখানে আমরা বসে আছি, আমরা কথা বলবো। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয়টা বলেন। আমি নায়ক সজীব, আমি রাজারবাগেই কর্মরত আছি বর্তমানে। আর পাশাপাশি আপনাকে যখন আপনি শুরুতে আসছিলেন, আমি আপনাকে একটা কথা বলছিলাম যে আমরা আসলে জনগণের মধ্যে থেকেই একজন, আমরা তো বাহির থেকে আসিনি। আপনি জানেন এই রাজারবাগে পাকিস্তান যখন ক্ষমতায় মানে সরকার ছিল, এই রাজারবাগ কিন্তু স্বাধীনতার যুদ্ধের প্রাক্কালে প্রথম আঘাতটা হানা হয় রাজারবাগে। কেন জানেন? কারণ কারণ তারা জানতো এই পুলিশকে যদি তাদের নিয়ন্ত্রণে না নিতে পারে তাহলে কখনোই তারা এই দেশ দখল করতে পারবে না। তো যে কারণেই তারা চাচ্ছিল যে পুলিশকে নিয়ন্ত্রণে নেওয়া। কিন্তু আপনি জানেন যে এই রাজারবাগ থেকেই সর্বপ্রথম আক্রমণ কিন্তু করা হয় এবং প্রথম গুলিটা চলে, আমি যদি ভুল না হয়ে থাকি, প্রথম গুলিটা চলে কিন্তু ফার্মগেট থেকে প্রথম সেনাবাহিনীর যে পাকিস্তানি সেনাবাহিনীর গাড়ির দিকে গুলি ছোড়া হয় এবং পরবর্তীতে এটা তারা ওইখানে তাদের পাশ কাটায় যখন রাজারবাগে আক্রমণ করে, রাজারবাগ থেকে কিন্তু আক্রমণ করা হয় পাকিস্তানি সেনাবাহিনীর। তো যেই বাহিনী এই বাংলাদেশ স্বাধীন হওয়ার শুরুতে এত বড় অবদান রাখলো, সেই বাহিনী আজকে কেন এই পর্যায়ে, আপনি নিশ্চয়ই বুঝতেই পারতেছেন যে তাদেরকে ধীরে ধীরে কোণঠাসা করে রেখে আজকে এই পরিস্থিতির জন্য দায়ী করেছে। এবং আমি আশা করি বর্তমান সরকারের মাননীয় আইজিপি, বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে, তারা এর বিচার করবে এবং সেই সকল পুলিশ অফিসার যাদের জন্য আজকে আমাদের এই পরিণতি, আমি চাই তাদের দ্রুত সময়ে বিচার করব। সেই সাথে যাদের কারণে আমাদের ভাই আজকে রাস্তায় নির্মম হত্যার শিকার হলো, আপনি দেখেন সবাই বলতেছে যে পুলিশ গুলি করছে, পুলিশ গুলি করে মারছে। এখানে সব বাহিনীই গুলি করছে। আপনি সেনাবাহিনী কি গুলি করেনি? অবশ্যই করছে। বিজিবি কি গুলি করেনি? অবশ্যই করছে। কিন্তু আজকে কারণ আমি না, একমাত্র কে পুলিশ খারাপ। দিন শেষে আসলে সত্যি বলতে কি, মুদ্রার যেমন দুইটা পিঠ থাকে, আমাদেরও দুইটা পিঠ আছে। কেমন? আজকে বাদী মামলা নিয়ে আসলো থানায়, আমরা যদি বাদীর পক্ষে মামলাটা দিয়ে দিই তাহলে বিবাদীর কাছে খারাপ। আবার যদি দেখা গেল যে বাদী মিথ্যা মামলা করছে, আমরা তদন্ত করে দেখলাম যে বাদী মিথ্যা মামলা করছে, বিবাদীর পক্ষে দিয়ে দিলাম, তখন বাদীর কাছে খারাপ। পুলিশ কখনোই কিন্তু দুই পক্ষের কাছে কখনোই ভালো ছিল না, ভালো হতে পারবেও না। এইটা মানুষ কখনোই বুঝতে চায় না। না, বর্তমান যারা সাধারণ জনগণ তো চায় যে সততা, পুলিশের কাছে সততা চায়, স্বচ্ছতা চায়, এটাই তাদের চাওয়া। আচ্ছা, সততা স্বচ্ছতার কথা বলতেছেন, আজকে দেখেন রাস্তায় আপনি আসলে দেখবেন যে অনেক ছাত্ররা কিন্তু ট্রাফিক ডিউটি করতেছে পুলিশের। আসলে পুলিশের ডিউটিটা কি শুধু এই ট্রাফিক ডিউটির বাহিরেও কিন্তু আরও অনেক কাজ আছে পুলিশের। আপনি থানা ফাঁড়িতে মামলা তদন্ত করতে গেলে পুলিশের প্রয়োজন আছে। আমি একজন ছাত্রের নাম বলবো না, তার একটা সাক্ষাৎকার দেখলাম, সে একটা মানে বিভিন্ন সাংবাদিকদের উদ্দেশ্যে বলছে যে সারা বাংলাদেশে বেকার যারা আছে তারা হচ্ছে তাদেরকে পুলিশে নিয়োগ দেওয়া হোক, বাকি যারা বর্তমান পুলিশে কর্মরত আছে তাদেরকে বাদ দিয়ে। আসলে সত্যি বলতে কি, আপনি বিশ্বাস করেন যে পুলিশের পোশাক পরলেই পুলিশ হওয়া যায়? পুলিশ হওয়া যায় না। কিন্তু পুলিশ হতে গেলে আপনাকে একটা প্রপার ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাইতে হবে। সেই সাথে মাঠ পর্যায়ে আপনাকে হচ্ছে শিখতে হবে। যেমন একজন সাব ইন্সপেক্টর নিয়োগ হওয়ার পরে সে 1 বছর ট্রেনিং করে, 1 বছর পরে আবার হচ্ছে 1 বছর শিক্ষানবিশকাল পার করে, তারপরে সে মাঠে কাজ করার সক্ষমতা পায়। আজকে যদি আপনি এই 2 লাখ পুলিশকে বাদ দেন, আপনি 2 লাখ পুলিশকে বাদ দিয়ে হঠাৎ করে পুলিশ কী করে চিন্তা করেন? আপনাকে আইন শিখাবে কে? আপনাকে তদন্ত করতে হয় কীভাবে, এটা শিখাবে কে? আর আপনাকে এই ট্রেনিংটাই বা করাবে কে? মাঠের যে ট্রেনিং, আমরা তীব্র কষ্ট পার করে, আমি সারদায় দেখছি যে আমার মনে আছে আমি ট্রেনিং পিরিয়ডে বেশ কয়েকদিন কান্নাও করে ফেলছি, সহ্য করতে পারিনি। তো এই সময়ে এই কষ্টটা করেছিলাম, তার বিধায় আজকে আমি এই যে কষ্ট, আপনি এই জানেন হয়তো বা, এই যে ঘটনাটা গেল 5 তারিখের পরে, আমি প্রায় 50টা ঘন্টা একটানা এই SMG রাইফেল নিয়ে এই রাজারবাগ পাহারা দিয়েছি। এবং আমার মতো আরও অনেকেই আছে
এবং 6 তারিখ রাতে আমার মনে আছে প্রায় হয়তো বা 30 জন সর্বোচ্চ ছিল রাজারবাগে, 30-40 জন, বাকি সবাই কিন্তু ছিল না। আমরা 6 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, হ্যাঁ, একটানা, এবং তার আগে 4 তারিখ থেকেই একটানা এই রাজারবাগটা পাহারা দিয়েছিলাম। আমার মনে আছে আমার সাথে একজন কনস্টেবল ছিল, শামীম নাম। সে সহ আমি রাজারবাগে যখন এই দিক দিয়ে যখন হাঁটি, রাজারবাগ সবসময় সরগরম থাকতো। সেই রাজারবাগ সেদিন মনে হয় যেন একটা মরুভূমি, কেউ নাই। আমার মনে আছে আমি সমস্ত যারা সিনিয়র কর্মকর্তা আমাদের দায়িত্বে ছিলেন বেশ অনেকজনকে ফোন দিয়েছিলাম, সাবেক ডিসি হেডকোয়ার্টার, তারপরে আমাদের ডিসি ফোর্স, একমাত্র এডিসি অ্যাডমিন স্যার ছাড়া আমার ফোন কেউ রিসিভ করেনি বা কেউ পাশে ছিল না। এডিসি অ্যাডমিন স্যার তানজিনা স্যার, উনি আমার ফোন ধরে শেষ পর্যন্ত উনি একটা কথা বলছে যে ভাই তুমি থাকো, যদি আমি কাউকে না পাঠাইতে পারি তোমার কাছে আমি নিজে আসতেছি। এবং উনি পরবর্তীতে একজন এডিসি র্যাঙ্কের মেবি স্যার, রনক নাম স্যার, ওনাকে পাঠাইলেন। এবং তারপরে মোটামুটি একটু স্বস্তি থাকলো যে না আমাদের মাঝে আমাদের একজন অভিভাবক আছে। আপনি জানেন ওই দিনে আসলে আমাদের কোনো পুলিশ অফিসার ছিল না, একমাত্র একজন ছিল আমাদের যে সাবেক এসি ফোর্স, মানে সাবেক বলতে বর্তমানে এসি ফোর্স যিনি, সৌম্য সরকার, সৌম্য সরকার যদি ভুল না, সৌম্য স্যারের নাম সৌম্য। তো উনি ছাড়া আর কেউ আমাদের পাশে ছিল না, বাকি সবাই যে যার মতো নিজের ফ্যামিলি নিয়ে বা নিজে পালায় চলে গেছে। অফিসার বলতে কেউই ছিল না। আপনি চিন্তা করেন ওই মুহূর্তটায় একটা বাহিনীর কি হতে পারে। বর্তমানে আপনারা এখানে কতজন আছেন? হ্যাঁ, বর্তমানে এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হচ্ছে। আমরা অনেকেই আছি, বিভিন্ন থানা থেকে লোকজন আসছে। আপনি জানেন ঢাকার বর্তমান কিন্তু থানাফাঁড়িতে তেমন কোনো কার্যক্রম চলতেছে না। থানাফাঁড়ির সমস্ত ফোর্স রাজারবাগে অবস্থান করতেছে এবং সেই সাথে এসবি, সিআইডি, ডিবি, হ্যাঁ, সমস্ত ফোর্স কিন্তু রাজারবাগে বর্তমানে আছে, অবস্থান করতেছে। এখন পরিস্থিতি ঠিক আছে, স্বাভাবিক, আমাদের কন্ট্রোলেই আছে। কিন্তু ওই সময়টাতে যে বিভীষিকা পার করছি, মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটু পরে মনে হয়তো পাগল হয়ে যাব। আপনি জানেন রাজারবাগের মধ্যে এই যে শত শত কোটি টাকার সম্পদ, এই যে পুলিশের গাড়ি, তারপরে আপনি এগুলার কথা বাদই দিলাম, আমি যদি আমাদের অস্ত্রাগারের কথা বলি, আপনি বিশ্বাস করেন এই রাজারবাগ যদি দখল হয়ে যায় দুর্বৃত্তদের হাতে, আপনি বিশ্বাস করেন এই রাজারবাগ দখল হওয়া মানে বাংলাদেশ পুলিশকে দখল করা সমান। ওই সময়টাতে যে আমি কি পরিমাণ আতঙ্কগ্রস্ত ছিলাম সেটা একমাত্র আমি জানি। হ্যাঁ, স্বাভাবিক। আপনি কথার মধ্যে বলতেছিলেন যে আপনাদের অনেকগুলো দাবির মধ্যে 11টা দাবির মধ্যে যে ইউনিফর্ম চেঞ্জ করার কথা বলছেন। তো আপনারা কি ঠিক করে রেখেছেন বা ডিজাইন করে রেখেছেন যে এরকম হবে? না, আমরা ডিজাইন ওইভাবে করে রাখিনি। আমরা চাইছি যে আমাদের যে পুলিশ হবে, পরবর্তী মানে প্রজন্মের যে পুলিশটা হবে, তারা যেমন স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা রাখবে, সেই সাথে তাদের পোশাক, ইউনিফর্ম, তাদের যে লজিস্টিক্সের যে সামগ্রী থাকবে সেগুলো আধুনিক রাষ্ট্রের মতো হবে। আমেরিকান পুলিশ যেমন আপনি দেখেন, আজকে আমি একটা জিনিস মাঝে মাঝে চিন্তা করি যে পুলিশের কাছে এই যে ভারী আগ্নেয়াস্ত্র এটা কেন থাকবে? পুলিশ তো জনগণের হয়ে কাজ করে, তাই না? তো জনগণের কাছে যেতে হলে তো আমার ভারী অস্ত্রের প্রয়োজন নাই, হয়তো বা সেলফ ডিফেন্সের জন্য একটা পিস্তল এনাফ, বা রায়ট কন্ট্রোলের জন্য হয়তো বা শটগান এনাফ। সেই ক্ষেত্রে আমাদের কাছে এসএমজি, এলএমজি এই ধরনের বা চায়না রাইফেল এই ধরনের অস্ত্র দেওয়ার কোনো দরকার হয় না। ঠিক আছে, এই অস্ত্রের আমি মনে করি কোনো দরকার নেই। হ্যাঁ, দরকার যদি হয়, দেখা যায় যে একটা দেশের মধ্যে অনেক সময় চক্রান্ত করে অনেকেই, যেমন জঙ্গি গোষ্ঠী কিছু আছে, হ্যাঁ, এই ক্ষেত্রে রিজার্ভ রাখা হোক এই অস্ত্রগুলো, যখন প্রয়োজন হবে অস্ত্র দিয়ে তারা ব্যবহার করবে। কাদের বিরুদ্ধে? জনগণের বিরুদ্ধে নয়, সেই সব জঙ্গিদের বিরুদ্ধে। কিন্তু এছাড়া যারা আমরা বাইরে ডিউটি যাচ্ছি, আমি মনে করি একজন পুলিশ সদস্যের কাছে একটা পিস্তল হলে এনাফ, আর লাগে না। বহিরাষ্ট্রে কিন্তু আমরা তাই দেখি, হ্যাঁ, ছোট 9mm বুলেট সমৃদ্ধ যে অস্ত্রগুলো আছে এগুলো হলেই এনাফ। তো আজকে আমাদের পুলিশ বাংলাদেশের, আমি জানি না যে আসলে কোন বিবেচনায় আমাদের সিনিয়র স্যারগণ বা সরকার আমাদের কাছে এই অস্ত্রগুলো তুলে দিয়েছে। আমি একেবারে এই অস্ত্রগুলো আমাদের কাছে রাখার কোনো গ্রহণযোগ্যতাই মনে করি না। সর্বশেষ বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে কি বলবেন? সর্বশেষ জনগণের উদ্দেশ্যে আমার একটাই চাওয়া থাকবে, আপনারা হয়তোবা এখন দেখতেই পাচ্ছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিজের ঘর থেকে মেয়েদেরকে উঠায় নিয়ে যাওয়া হচ্ছে, গতদিন আমরা যে ভিডিওগুলো দেখলাম, তারপরে
যেমন রাস্তা থেকেই ট্রাফিক ডিউটি চলাকালীন চট্টগ্রামে যে ঘটনাটা দেখলাম, যে একটা মেয়েকে সিএনজিতে করে উঠে নিয়ে চলে গেল। আমি চাই না যে আমার মা বোনরা এইভাবে দূষিত হোক। তারা তো আমারই অংশ, আমি তাদের ঘর থেকেই উঠে আসছি। এই মুহূর্তে বাংলাদেশ পুলিশের যত দ্রুত সম্ভব কাজে ফেরা উচিত আমি মনে করি। আর যত দ্রুত পুলিশ কাজে ফিরবে, দেশ তত দ্রুতই স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তো এই কাজে ফেরার জন্য আমরা পুলিশ কিন্তু শঙ্কিত। আমি চাই জনগণের কাছে যে আপনারা জনমত তৈরি করেন, পুলিশকে আমাদেরকে কাজে ফেরার মতো একটা পরিবেশ তৈরি করে দেন। আমরা কাজে ফিরতে চাই। আমরা বসে থাকা বাহিনী না, আমরা কাজে ফিরতে চাই। আমরা যত দ্রুত কাজে ফিরবো আপনাদের জন্যই সেটা ভালো। আজকে কোনো জায়গায় কোনো অপরাধের কোনো বিচার হচ্ছে না। অপরাধীরা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে, চুরি ডাকাতি। এমনকি আমার কানে এটাও খবর আসছে যে মসজিদের মাইকে অ্যানাউন্স করে ডাকাতি করা হচ্ছে। তো বেশ কয়েকটা এলাকায়। হ্যাঁ, আমি চাই যত দ্রুত সম্ভব পুলিশ কাজে ফিরুক। আপনাদের কাছে আমার এটাই দাবি। আর লাস্ট একটা কথা, জাতির উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, যে আজকে আপনারা বলতেছেন যে পুলিশ মেরে ফেলছে, পুলিশ গুলি করছে। আচ্ছা, ধরেই যদি নেই যে পুলিশ গুলি করে মারছে, তাদের লাশটা কিন্তু অক্ষত ছিল। কিন্তু আজকে আমার যে ভাইরা মারা গেছে, আপনি বিশ্বাস করেন, এই যে আপনি দেখেন এই যে এই জায়গায় লাশগুলো নিয়ে এসে রাখা ছিল, এদের শুধু হাড়গোড় ছাড়া কিচ্ছু ছিল না, কোনো মুখের কোনো শ্রী ছিল না। এদের শুধু হাড় নিয়েগুলা জোড়ায় জোড়ায় নিয়ে আসছি আমরা। আমি চাই না যে চাকরির জন্য আপনারা এত যুদ্ধ একটা করলেন, সেই চাকরিতে এসে আমার আর কোনো ভাইয়ের জীবন যাক। আর আমি ব্যক্তিগতভাবে আমার মৃত্যু যদি এই দাবি আদায়ের পিছনে যদি আমার মৃত্যু হয়, আমার যদি আজকে চাকরিও চলে যায়, আমি চাই যে বাংলাদেশ পুলিশ তার যে একটা কলঙ্কের মধ্যে চলে গেছে, আমি চাই বাংলাদেশ পুলিশ কলঙ্কমুক্ত হোক। সেটা যদি আমার জীবনের বিনিময়ে হয় তবুও হোক, অন্তত বাংলাদেশ পুলিশটা কলঙ্কমুক্ত হোক, আমি এটাই চাই। ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।